প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি এনামুল কবির মিজান, প্রভাষক, দর্শন বিভাগ। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সোফিস্ট কারা। মানুষ হয় সব কিছুর মাপকাঠি। সোফিস্টের যে উক্তি, যে কথাটি, এই কথার উপর আলোচনা করব, সমালোচনা করব এবং ব্যাখ্যা করব। তা আমরা চলে যাই তাহলে মূল আলোচনায়। দেখো, থেলিস, অ্যানাক্সিমিনিস, অ্যানাক্সিমিন্ডার্স, তো হেরাক্লিটাস, পারমিনাইডিস, অ্যানাস্কোগোরাস, তো প্রমুখ দার্শনিক বিন্দু, অর্থাৎ গ্রিক দার্শনিক বিন্দু, তো কল্পনার জাল বুনে যখন জগতের উৎপত্তি ও স্বরূপ নির্ণয়ের মানে ব্যাপৃত এক ও বহুর সমন্বয় সাধনের যুক্তিযুক্ত সমাধান দিতে ব্যর্থ, তো তখনই ইন্দ্রিয় অভিজ্ঞতা ও বিচার বুদ্ধির মধ্যে সম্পর্কের সন্তোষজনক যে মীমাংসায় অপারগ এমন একটা এলোমেলো বিক্ষিপ্ত চিন্তা তরঙ্গের মাঝে হাজির হলেন একদল চিন্তাবিদ, যারা প্রকৃতিকে এড়িয়ে আর মানুষের শুভাকাঙ্ক্ষিত চিন্তার আত্মনিয়োগ করেন। এরা ছিলেন গ্রিসের কূটতার্কিক পণ্ডিত, যারা সোফিস্ট নামে বিশেষভাবে পরিচিত বা আখ্যায়িত করা হয়। তো এই বিশেষভাবে খ্যাত সোফিস্টরা আনুমানিক আমরা জানি যে খ্রিস্টপূর্ব 480 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 325 অব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। আর এই সোফিস্টদের পথিকৃৎ হলেন প্রোটাগোরাস। তার সুবিখ্যাত উক্তি হল, ম্যান ইজ দ্য মেজারেবল অফ অল থিংস, অর্থাৎ মানুষ সব কিছুর মাপকাঠি। এখন এই উক্তিটি নিয়ে আমরা তাৎপর্য করব এবং আলোচনা করব। তো আমরা আগেই পেয়ে গেছি সোফিস্ট কারা, একদল পণ্ডিত। আমরা জানি যে সোফিস্ট হচ্ছে একদল পণ্ডিত। এবার আমরা মানুষের সব কিছুর মাপকাঠি এই নিয়ে আলোচনা করব। তো দেখো, সোফিস্টরা ছিল কূটতার্কিক পণ্ডিতের দল, আমরা বলতে পারি। এরা গ্রিক দর্শনের বিরুদ্ধে এক অভিনব ও গুরুত্বপূর্ণ ধরনের বিদ্রোহী ঘোষণা করত। যে অর্থে, তো আমরা জানি যে পিথাগোরাস দর্শন সম্প্রদায় এবং এলিয়ার দর্শন সম্প্রদায়ের কথা বলা হয়। তো সে অর্থে আমরা জানি সোফিস্টদের কোনো দর্শন সম্প্রদায় বলে অভিহিত করা যায় না। তারা ছিল কতকগুলো এলোমেলো অবিন্যস্ত চিন্তার অধিকারী। সে চিন্তাগুলিকে সুসংহত, সুবিন্যস্ত ও ঐক্যবদ্ধ করে তারা। তো কোনো চিন্তার সুসংহতি গড়ে তুলতে পারেনি। এরা কোনো দার্শনিক সম্প্রদায়ের সভ্য ছিল না। তারা ছিল এক শ্রেণীর পেশাদারী শিক্ষক বলা চলে, পেশাদারী শিক্ষক। তো সোফিস্ট শ্রেণী গড়ে ওঠার মূলে ছিল জনগণের কৃত্রিম শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, আমরা জানি সোফিস্ট কথাটির বিভিন্ন সময়ে এবং বিভিন্ন মহলে একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। এক অর্থে সোফিস্ট মানেই জ্ঞান ও বুদ্ধিতে শ্রেষ্ঠ, প্রজ্ঞা ও বিচক্ষণ ব্যক্তি। কিন্তু বর্তমান প্রসঙ্গে কথাটি দ্বারা আমরা আমাদের জন্য বোঝায় বা বুঝতে পারি একদল পেশাদার গ্রিক শিক্ষককে, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন এবং অর্থের বিনিময়ে শিক্ষাদান করতেন। চিন্তা শক্তির উৎকর্ষ লাভের উপায় বাগ্মিতা, সাফল্য
তারপর হচ্ছে রাজনৈতিক জীবনের জন্য উচ্চাভিলাষী যুবকদের প্রশিক্ষণ দান তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। তো জ্ঞানের গভীরতার চেয়ে উপস্থিত বুদ্ধি এবং বাক বিনাশ পটুতাই ছিল তাদের বেশি আগ্রহ, এবং এটাই তারা বেশি করতেন। তো সোফিস্টদের মধ্যে যে কয়েকজন দার্শনিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন প্রোটাগোরাস, জর্জিয়াস, ক্যালিক্লিয়াস, তারপরে থেসিমেকাস, তারপরে আমরা বলতে চাই প্রোডিকাস, হিপিয়াস ও এন্টিপন। এরা মোটামুটিভাবে সকলেই গ্রিক ও তৎসংলগ্ন এলাকায় অধিবাসী ছিলেন। এরা আনুমানিক খ্রিস্টপূর্ব 480 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 325 অব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তো প্রোটাগোরাস এবং জর্জিয়াসের পর যে সমস্ত সোফিস্টদের আগমন ঘটেছিল তারা মূলত প্রোটাগোরাসের নির্দেশিত নীতিকে অনুসরণ করে এবং রাষ্ট্রনীতি ও নৈতিক ক্ষেত্রে প্রয়োগ করে এবং সেগুলো দ্বারা ভবিষ্যতে অগ্রসর হয়। তবে সোফিস্টদের আলোচনায় বার্ট্রান্ড রাসেল বলেছেন যে ধর্মীয় চেতনায় অনুপ্রাণিত দার্শনিকদের মতে সোফিস্ট ছিলেন লঘুচেতা, চপল এবং নীতিবান। এ কথাটা তিনি বলেছেন। তারা কথায় ঘুরি দিয়ে মনে চমৎকারিত্বের ভালো সৃষ্টি করে রূপক অলঙ্কার, অস্বাভাবিক অলঙ্কার বা ভাষার শ্লেষ বাকছল তো আপাতদৃষ্টিতে আত্মবিরোধী অথচ সত্য এমন কথা প্রয়োগ করে কার্য উদ্ধার করত। আন্তরিক বা সত্যবাদী হওয়ার তুলনায় চাতুর্যের আশ্রয় গ্রহণ ছিল তাদের কাছে শ্রেষ্ঠ পন্থা। চাতুরতার এটা বেশি গ্রহণ করতো, এটা রাসেল মনে করেন। তো এলিয়াটিক্স, পারমিনাইডিস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস প্রমুখ প্রাচীন গ্রিসের দার্শনিক বিন্দু তো সত্তার স্বরূপ নির্ণয়ে প্রয়াসী হন। তাদের মতে সত্তা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, বরং বুদ্ধিগ্রাহ্য। কিন্তু প্রোটাগোরাস এই বিষয়টি স্বীকার করে নিতে পারেননি। তার মতে মানুষই সব কিছুর মাপকাঠি বা মানদণ্ড। ম্যান ইজ দ্য মেজারেবল অফ অল থিংস, এ কথাটা তিনি বলছেন। মানুষ বলতে তিনি সমগ্র মানুষ জাতিকে না বুঝে ব্যক্তি মানুষকে বুঝেছেন। সব কিছুর মাপকাঠি বলতে তিনি বুঝেছেন সব কিছু সত্যতা নিরূপণের মানদণ্ড। কোনো ব্যক্তি মানুষের কাছে যা সত্য বলে মনে হয় তাই সত্যতার মাপকাঠি। যা আমার কাছে সত্য বলে মনে হয় তা আমার কাছে সত্য, তোমার কাছে তা সত্য মনে হয় তা তোমার কাছে সত্য। এরূপ অবস্থা সৃষ্টির মধ্যে মত পার্থক্য দেখা দেয়, তখন কোনো বস্তু সত্যের সন্ধান পাওয়া যায় না। তো যার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে একজন ঠিক বলেছে এবং অন্যজন ভুল বলেছে। এই বস্তুগত সত্যতার অর্থ হল সত্যের ব্যক্তি চিন্তা নিরপেক্ষ অস্তিত্ব আছে। ব্যক্তি বিশেষের নিজ নিজ ভাবনা চিন্তার উপর ওই সত্য নির্ভর করে। সত্য যা তাই। ব্যক্তিকেই সত্য তার সঙ্গতি বিধান করতে হবে। সত্যতা কোনো বিশেষ ব্যক্তির ইচ্ছা ভাবনা বা ইন্দ্রিয়ের সাথে সঙ্গতি সাধন করে চলবে না। তো প্রোটাগোরাস যেটা বলার জন্য চেষ্টা করেছেন এবং প্রোটাগোরাসের উপরোক্ত যে আলোচনা বিষয়টি অস্বীকার করেছেন, তিনি কোনো বস্তুগত সত্যতা স্বীকার করেননি। তার মতে ব্যক্তি জ্ঞাতা নিরপেক্ষ, কোনো বস্তু সত্যতা নেই। ব্যক্তি সংবেদন বা মনে যা কিছু ছাপ রেখেছে যা সেইগুলো তার কাছে সত্য। এর অনিবার্য ফল হলো যে
যা বলেছে তাই তার কাছে সত্য। তার ফলে দুই পরস্পরই বিরোধী বচনও সত্য বলে গণ্য হবে, কিন্তু কখনো হতে পারে না। কিন্তু প্রোটাগোরাস বলেছেন যে সব অভিমতই সত্য, তো ভ্রান্তি সম্ভব নয়। যে বচনকে সত্য বলে প্রতিষ্ঠা করা হয় উপযুক্ত যুক্তির সহকারে, তার বিরোধী বচনকে সত্য বলে উপস্থিত করা যায়। একথা তিনি প্রোটাগোরাস স্থায়ীভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। তো ব্যক্তি মানুষ নিজেই সত্যের মাপক আমরা বলতে পারি। তো একথা বলতে গিয়ে প্রোটাগোরাস বলেছেন যে মানুষের পক্ষে গ্রহণযোগ্য বিশ্বজনীন সত্য বলে কিছু নেই, অর্থাৎ সত্য সম্পূর্ণরূপে একটা আপেক্ষিক ও ব্যক্তি সাপেক্ষ ব্যাপার। আমার কাছে যখন যা সত্য বলে পতিত হবে, তখন তাই অন্যের কাছেও সত্য। এর বাইরে কোনো সার্বজনীন সত্য আছে কিনা আমি জানি না। আমার কাছে যখন যা বস্তুর সত্যের সাথে আমার তুলনা করার উপায় নেই, অর্থাৎ আমার কাছে যা সত্য অপরের কাছেও সত্য বলে তাই মনে হবে। বন্ধুরা দেখো, যেহেতু আমার সত্যকে অধিক ভালো বলবার উপায় নেই, তো ব্যক্তি মাত্রই সত্য মিথ্যা মানদণ্ড রয়েছে বা থাকে। ব্যক্তি মাত্রই তার নিজের বিচারালয়ে চূড়ান্ত বিচারক। তো দুটি বিরুদ্ধ মতের কোনোটি সত্য বা গ্রহণযোগ্য এ ব্যাপারে চূড়ান্ত রায় দেবার অন্য কোনো উচ্চতার বা কর্তৃপক্ষর নেই। তো প্রোটাগোরাসের মতে সত্যের সার্বজনীন কোনো মানদণ্ড নেই। কালের পরিবর্তনের সাথে সাথে সত্যের প্রকৃতিও পাল্টে যায় এবং পরিবর্তন ঘটে। যা আজ আমার কাছে সত্য বলে পতিত হচ্ছে, আগামীকাল তা আমার কাছে মিথ্যা বলে প্রতিপন্ন হতে পারে। একজনের কাছে সত্যকে অন্যজনের কাছে সত্যকে অধিকতর গুরুত্বপূর্ণ বিবেচনা করার তেমন কোনো কারণ বা মানদণ্ড নেই। তেমনি কোনো এক বিশেষ মুহূর্ত সত্যকে অন্য মুহূর্তের চেয়ে বেশি সত্য বলে পরিমাপ করাও কোনো মানদণ্ড নেই। ব্যক্তি মনের বাইরে যেমন সত্য নির্ণয়ের মাপকাঠি নেই, তেমনি মুহূর্তের উধাও সত্য পরিমাপের কোনো সার্বজনীন স্থায়িত্ব মাপকাঠি নেই। ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যাপ্ত পরিবর্তনশীল সত্তা ব্যতীত সত্তার সাহায্যে আবিষ্কার করা যায় এমন কোনো ধ্রুব সত্যকে সত্তার অস্তিত্ব নেই বা আছে বলে মনে হয় না। তো দেখো, আমরা যেটা দেখার জন্য চেষ্টা করেছি, প্রোটাগোরাস এ মতের হেরাক্লিটাসের পরিবর্তনবাদের প্রভাব পরিলক্ষিত হয়। হেরাক্লিটাসের মতে সব কিছুই বদলায়। তাহলে একথা সঙ্গতভাবে বলা যায় যে প্রত্যক্ষকারী এবং প্রত্যাখ্যিত বস্তুর নিরন্তর পরিবর্তন হচ্ছে। এ দুয়ের মধ্যে ক্ষণিকের সংযোগ থেকেই সংবেদনের উৎপত্তি। কিন্তু যে মুহূর্তে ইন্দ্রিয় ও বা বস্তুর সংযোগে ছেদ ঘটে, ঠিক সেই মুহূর্তেই প্রত্যক্ষণকারীর ইন্দ্রিয় সংবেদনের তিরোহিত হয়, আমরা একথা বলতে পারি। আর সেই সাথেই প্রত্যাখ্যিত গুণটি অনুরূপ গুণের বস্তুকে ত্যাগ করে। তো পরবর্তী মুহূর্তেই প্রত্যক্ষকারী প্রত্যাখ্যিত বস্তু ও দুয়ের মধ্যে পরিবর্তন ঘটে। সুতরাং আমরা যেটা দেখতে পাই, প্রোটাগোরাসের মতে একথা বলাই মোটেই অসঙ্গত নয় যে ব্যক্তির মনের যে মুহূর্তে সংবেদন সংঘটিত হয়, শুধু সেই মুহূর্তেই তা ব্যক্তির জন্য সত্য, তাছাড়া সার্বজনীন সত্য বলে কিছু নেই। তো আমরা যেটা জানার জন্য চেষ্টা করছি যে প্রোটাগোরাসের শিক্ষার গুরুত্বকে অস্বীকার করেননি। তার মতে শিক্ষার গুরুত্ব আত্মাকে উন্নত করা সম্ভব। তো মন্দ অনুভূতি বদলে তার আত্মার সত্য অনুভূতিকে উপস্থিত করা যেতে পারে। তিনি আরও বলেন যে নৈতিক ন্যায়পরায়ণতার কথা চিন্তা না করে সমাজে গ্রহণ করা সম্ভব নয়। তবে আমরা বলতে পারি সব নৈতিক আপেক্ষিক। কেননা যে সমাজ যেগুলি প্রণয়ন করেছে, শুধুমাত্র সে সমাজের দৃষ্টিতেই সেগুলো যথাযথ বলে গণ্য করা হবে।
তো পরম ধর্ম, নৈতিকতা, ন্যায়পরায়ণতা বলে কিছু নেই। বিভিন্ন জনসাধারণের মানে প্রণীত সংবিধানের আইন তাদের তাদের ভাষা ও ধর্মীয় ধারণার মতো আপেক্ষিক। যখন যেভাবে দিয়েছে সেভাবে সেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তো আমরা দেখি প্রোটাগোরাসের যে মতে নাগরিকের উৎস হবে সম্প্রদায় প্রণীত নিয়মকানুনের মেনে চলা, ঐক্য ও আকারে ধরা, কেননা কোনো নিয়মই অপরটির চেয়ে সত্য নয়। আপাত দৃষ্টিতে প্রোটাগোরাসের মতবাদ বিরোধ মনে হলো, কিন্তু তিনি মানে প্রকৃত কর্তৃপক্ষ ঐতিহ্য সমর্থনে তার মতবাদ গ্রহণযোগ্য বা প্রয়োগযোগ্য মনে করেছেন। সেহেতু কোনো নিয়ম, কোনো আইন অন্য কোনো নিয়ম বা আইন কানুনের সাথে তুলনা করা এক নয় বা সামঞ্জস্য নয়। তো বন্ধুরা, কাজেই কোনো ব্যক্তির তুলনায় উচিত হবে না রাষ্ট্র প্রণীত আইনের বিরোধিতা করে নিজের ব্যক্তিগত অভিমতকে তার ঊর্ধ্বে তুলে ধরা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা সোফিস্টদের মতবাদ আলোচনা করছিলাম, অর্থাৎ প্রোটাগোরাস প্রাচীন গ্রিক দার্শনিক বিন্দু সত্তার স্বরূপ নির্ণয় করতে গিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেননি। তারা যখন নিজ নিজ পরস্পর বিরোধী মত প্রতিষ্ঠা নিয়োজিত, তখনই তাদের কলহের অবসান ঘটার তাগিদে সোফিস্ট দার্শনিক মানে চূড়ামণি প্রোটাগোরাস মানুষ ও তার ক্ষমতা সংক্রান্ত আলোচনায় এক নতুন দিক দর্শনের উন্মেষ ঘটেছে বা উন্মোচনা করেছে। মানুষের আলোচনার দৃষ্টি নিবন্ধন এবং মানবতার সাক্ষাৎ অর্জন করেছিলেন প্রোটাগোরাস। তিনি গ্রিক নাগরিকদের দৃষ্টি প্রসারের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শব্দ বাক্য রচনাশৈলী, ছন্দ প্রকরণ এবং অলঙ্কার শাস্ত্রের যে অবদান রেখে গেছেন তা সমসাময়িককালে আর কোনো দার্শনিক সাথে তুলনা চলে না। প্রোটাগোরাসের দর্শন বড় অবদান হলো তিনি মানুষের চিন্তার স্বাধীনতার স্বীকার করে নিয়েছিলেন। প্রোটাগোরাসের দর্শন যে শুধু গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে প্রভাবিত করেছিল তা নয়, বরং বর্তমানকালে মানে যে প্রয়োজনবাদ, উপযোগবাদ, দৃষ্টিবাদ, অস্তিত্ববাদের মধ্যে তার দর্শনের বীজ খুঁজে পাওয়া যায়। প্রোটাগোরাসের দর্শনের উপরোক্ত মূল ব্যক্তিত্ব আলোচনা থাকা সত্ত্বেও এ দর্শনে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো মানুষের সবকিছু মাপকাঠি, এ দর্শনে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমরা এখন তুলে ধরবো। বন্ধুরা, এতক্ষণ সোফিস্টদের দর্শনে আলোচনা করলাম। প্রোটাগোরাসের সোফিস্টদের যে প্রধান ছিল যে প্রোটাগোরাস, তার দর্শন আলোচনা করলাম। তো বন্ধুরা, এখন যে তার দর্শনের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা এখন তুলে ধরবো। প্রথম যে ত্রুটিগুলোর কথা আমরা বলবো যে মানুষ যাবতীয় বিচারের মানদণ্ড। প্রোটাগোরাসের উক্তি অনুসারে যদি সত্যতার মাপকাঠি নির্ণীত হয় তবে সার্বজনীন সত্যতা বলে কিছু থাকে না। আসলে এটা একটা অসঙ্গতি দোষে দুষ্ট, কারণ এটা যদি আমরা সত্যিতার কথা মেনে নেই তাহলে মানুষের সব কিছু তার সার্বজনীন বলে কিছু থাকে না। এটা একটা গ্রহণযোগ্য সমালোচনা বলে আমি মনে করি। তা পরবর্তীতে যে সমালোচনা করেছেন, যে দেখো দ্বিতীয় যে সমালোচনাটা করেছেন, যে প্রোটাগোরাস মানুষের চিন্তার স্বাধীনতাকে স্বীকার করতে গিয়ে সত্যতা বস্তুর বৈশিষ্ট্য অস্বীকার করে তাকে সম্পূর্ণতা মনোগত মনে করেছেন, যে আসলে যেটা সম্পূর্ণ অসঙ্গতি। দ্বিতীয় যে মতবাদটা, তৃতীয় যে কথা বলার চেষ্টা করেছেন, প্রোটাগোরাস সত্যতা বস্তুর বৈশিষ্ট্যকে স্বীকার করে মূলত সার্বজনীন সত্যতাকে অস্বীকার করেছেন। সার্বজনীন সত্যতা ব্যতীত সমাজ কোনো আদর্শের কথা চিন্তা করা যায় না। তো আদর্শবিহীন সমাজ পাপ ও অনিষ্টর জনক। সুতরাং প্রোটাগোরাসের দর্শন সমাজে ব্যবহৃত যে মানে নষ্ট ও নাটকীয়তা করেছেন তা পরিবেশ সৃষ্টির ইঙ্গিত বহন করে, তা পরিবেশ মানে কুলসিত করার ইঙ্গিত বহন করে যদি আমরা এই মতবাদ মেনে নেই। এখানেও কিছুটা অসঙ্গতি রয়েছে। তারপরে যে বলেছেন, প্রোটাগোরাস ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সংবেদন ইত্যাদি তো আপাতত বৈশিষ্ট্যগুলোকে সত্যতা এবং নৈতিকতার উৎস বলে তো মনে করেছেন, কিন্তু সত্যতা নৈতিকতা যথাযথ উৎস প্রতিষ্ঠা ভূষিত যে মানুষের বিচার বুদ্ধি, সত্যতা তাকে দৃষ্টি এড়িয়ে গিয়েছেন। এটা একটা বৈশিষ্ট্য। পরবর্তীতে যে সমালোচিত হয়েছে সেটা আমরা বলবো যে বুদ্ধিবৃত্তি উপেক্ষা করে জৈববৃত্তি ও শাসনাধীন মানুষে এনে প্রোটাগোরাস মানুষ জাতিকে ইতর প্রাণীর
দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আসলে যেটা তার করা আদৌ ঠিক হয়নি, কারণ ইতর প্রাণীতে মানুষের পৌঁছে দিতে এটা আসলে সামাজিকভাবে মানুষের মূল্যবোধ নষ্ট হয়েছে বলে মনে হয়, যা সমালোচনার দৃষ্টিতে কঠিনভাবে করেছে এবং যুক্তিবিদরা মনীষীরা কিংবা দার্শনিকরা কঠিনভাবে সমালোচনা করেছেন, যুক্তিবিদরা কঠিনভাবে সমালোচনা করেছেন। তারপরে যে সমালোচনাটা করেছেন এবং সর্বশেষ সমালোচনা আমরা বলবো যে বস্তুগত সত্যতা যদি না থাকে তবে কোনো বস্তুর জ্ঞান সম্ভব নয়। ফলে প্রোটাগরাসের মতবাদের অনিবার্য পরিণতি পরিলক্ষিত হয়, যা অজ্ঞেয়তাবাদে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা এই প্রোটাগরাসের আলোচনা অর্থাৎ মানুষ হয় সব কিছুর মাপকাঠি, ম্যান ইজ দ্য মেজারেবল অফ অল থিংস এর শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে আমরা আলোচনা শুনলাম তা থেকে আমরা বলতে পারি যে সোফিস্টদের এই যে দার্শনিক ত্রুটি থাকার সত্ত্বেও, যে ত্রুটিগুলো আমরা আলোচনা করলাম, যে দার্শনিকদের মানুষ সব কিছুর মাপকাঠি এটা আলোচনা করলাম, এবং যে সমালোচিত হয়েছে যে ত্রুটিগুলো আছে সেগুলো আলোচনা করলাম। তো এগুলো ত্রুটি থাকার সত্ত্বেও আমরা বলতে পারি যে সোফিস্টদের দর্শনের একটা সুদূর প্রয়াসী মানে জীবন লক্ষ্য করা যায়। আর সেই জীবনটা কিভাবে পেয়েছিল? প্লেটোর দর্শনে পেয়েছিল, এরিস্টটলের দর্শনে পেয়েছিল, এবং প্লেটো এরিস্টটলের দর্শনে পেয়েছিল, এবং সমগ্র দর্শন থেকে শুরু করে তো অত্যাধুনিক কালে অস্তিত্ববাদী দর্শন পর্যন্ত সোফিস্টদের চিন্তালোকে যে রশ্মিটা সেটা হচ্ছে বিস্তৃত। কাজেই সোফিস্টদের দর্শনের গুরুত্ব যে একেবারেই নেই তা আমরা বলতে পারি না। অর্থাৎ দর্শনের আলোচনা, দর্শনের অগ্রগতি এবং পরবর্তী দর্শনের যে মায়ামমতা এবং উন্নত শিখরে পৌঁছে দিয়েছিল, তা এই সোফিস্ট নামক শিক্ষকদের অবদানের ফলেই পৌঁছে দিয়েছিল। এবং সোফিস্টরা যে ডোর টু ডোর শিক্ষা দিয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই আজকে স্মার্ট শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, এটা আমরা এক কথায় বলতে পারি। তাহলে আসলে এই দর্শনের আলোচনা, অর্থাৎ প্রাচীন দর্শনের আলোচনায় সোফিস্টদের অবদান অনস্বীকার্য, এবং যার সুফল আমরা বর্তমানকালে অর্থাৎ কন্টেম্পোরারি যুগেও পাচ্ছি। বন্ধুরা, আজ এ পর্যন্ত। তো আগামী ক্লাসে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তোমাদের একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগামী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব হচ্ছে আয়নীয় দর্শন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা রেখে আমি আমার অনলাইন ক্লাসরুম থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।